অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। শিক্ষা দপ্তর থেকে পাঠানো এই প্রশ্ন সেটগুলোকে আমি দুটো পর্বে ভাগ করেছি, একটা পার্ট 1, পার্ট 2। তো পার্ট 1 পর্ব এর আগে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই দেখেছো। আজকে আমরা আলোচনা করব পার্ট 2। চলো তাহলে শুরু করা যাক। এক নম্বর প্রশ্নটা কি বলেছে? মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? কেন এমন হয় ব্যাখ্যা করো। অর্থাৎ কি, এক নম্বর প্রশ্নটা বলেছে হলো মাটির 6 ফুট উপর থেকে যদি আমি একটা খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিই, তাহলে কোনটা আগে মাটিতে পড়বে এবং কেন এমন হয় ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিয়ে তোমরা গুছিয়ে লিখতে পারবে। দেখো আমি এইভাবে লিখেছি, মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ছেড়ে দিলে কয়েনটি আগে মাটিতে পড়বে। এবার প্যারাগ্রাফ দিয়ে লিখবে, বাস্তবে বায়ুর বাধা থাকায়, দেখেছো, বস্তুটির উপর বায়ুর ঊর্ধ্বঘাত যত বেশি হয় সেই বস্তুটি নিচে পড়ার ক্ষেত্রে ততটা বাধার সম্মুখীন হয়। এরপরে আবার একটু প্যারাগ্রাফ দিয়ে লিখবে, এখানে কাগজের টুকরোটির উপর বায়ুর ঊর্ধ্বঘাত বেশি, ফলে নিচে ফেলার সময় কয়েনটি যেভাবে বায়ুর বাধাকে অতিক্রম করতে পেরেছিল, কাগজের টুকরোটি অর্থাৎ খাতার পাতাটি তা পারেনি। তাহলে কি হলো, একটা 6 ফুট 6 ফুট উঁচু থেকে একটা খাতার পাতা ও একটা কয়েন যদি আমি একই সঙ্গে মাটিতে ফেলে দিই, তাহলে খাতার পাতাটি আগে পড়বে। কারণ বায়ুর বাধা থাকায় যে বস্তুটির উপর বায়ুর ঊর্ধ্বঘাত যত বেশি হবে, ঊর্ধ্বঘাত মানে উপরের দিকে বায়ু আহ, আহ, ঘাত প্রয়োগ করে, অর্থাৎ বল প্রয়োগ করে। ঊর্ধ্বঘাত যত বেশি হবে বস্তুটি নিচের দিকে পড়ার ক্ষেত্রে ততটা বাধার সম্মুখীন হবে। অর্থাৎ কাগজের টুকরোটার ক্ষেত্রে বায়ুর ঊর্ধ্বঘাতটা বেশি, তাই কাগজের টুকরোটা একটু ধীরে ধীরে পড়বে, অর্থাৎ বায়ুর বাধাটা অতিক্রম করতে কাগজের টুকরোর বেশি সময় লাগবে। কিন্তু কয়েনটির ক্ষেত্রে সেটা হবে না, কয়েনটি সহজেই বায়ুর বাধাটি অতিক্রম করতে পারবে, তাই কয়েনটি সবার আগে পড়বে। তাহলে এক নাম্বার প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে গেল। 2 নাম্বার প্রশ্নটা দেখো এবার, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন, তা ব্যাখ্যা করো। 2 নাম্বার প্রশ্নটা দেখো এবার। দেখো 2 নাম্বার প্রশ্ন, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে। এবার একটু প্যারাগ্রাফ দিয়ে লিখবে, কারণ ঘর্ষণের ফলে চিরুনিটির মধ্যে একটি পরিবর্তন ঘটেছে, যার ফলে ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করেছে। ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে এমন পরিবর্তন ঘটলে বলা হয় ওই ওই বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া এই ধরনের তড়িৎকে বলে ঘর্ষণজাত তড়িৎ ঘর্ষণজাত তড়িৎ বা আধান। ঘর্ষণজাত তড়িৎ বা আধান। ঘর্ষণের ফলে দেখো, ঘর্ষণের ফলে ওই বস্তুতে তৈরি হওয়া এই অবস্থাকে বলে তড়িতাহিত অবস্থা। দেখো, ওই বস্তুতে তৈরি হওয়া এই আধানকে বলে তড়িতাহিত অবস্থা।
তাহলে দেখলে 2 নম্বর প্রশ্নটা, অর্থাৎ প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে যদি মাথা আঁচড়ানো যায়, তাহলে প্লাস্টিকের চিরুনির সঙ্গে চুলের একটা ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের ফলে চিরুনিটির মধ্যে একটি পরিবর্তন ঘটছে, যার ফলে ওই বস্তুটি অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করছে। ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে এমন পরিবর্তন ঘটলে বলা হয় ওই বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। অর্থাৎ চিরুনিটি মাথার চুলের সঙ্গে ঘর্ষণের ফলে ওই চিরুনিটির মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়েছে। ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া এই ধরনের তড়িৎকে বলা হয় ঘর্ষণজাত তড়িৎ বা আধান। অর্থাৎ চিরুনিটির মধ্যে ঘর্ষণজাত তড়িৎ বা আধান তৈরি হয়েছে। এর ফলেই এই চিরুনিটি কিন্তু চিরুনিটির মধ্যে ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করার ক্ষমতা তৈরি হয়েছে। তাহলে 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখলে। এছাড়া 2 নম্বর প্রশ্নটা তোমাদের পাঠ্যপুস্তকের 23 নম্বর পৃষ্ঠা। তোমাদের পাঠ্যপুস্তকের 23 নম্বর পৃষ্ঠা দেখবে। এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত একটু ভালো করে পড়ে দেখে নেবে, এখান থেকে গুছিয়ে তোমরা লিখতে পারবে। তাহলে 2 নম্বর প্রশ্নটার উত্তর আমার হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কি বলতে পারো? দেখো 3 নম্বর প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্যপুস্তকের 83 পৃষ্ঠা। পাঠ্যপুস্তকের 83 পাতা বের করে এখানে দেখো, গ্যাস হলো প্রায় বাঁধন ছাড়া অবস্থা। অণুরা পরস্পর থেকে অনেক দূরে সরে গেছে আর অনেক জোরে জোরে দৌড়াচ্ছে, কাঁপছে আর পাক খাচ্ছে। অণুদের এই দৌড়াদৌড়ি কোনো নির্দিষ্ট দিক নেই, একেবারেই এলোমেলো গতি। দৌড়াতে দৌড়াতে অণুরা একে অন্যের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ছিটকে সরে যাচ্ছে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে। এই অবিশ্রান্ত গতির জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই। তাহলে তোমাদের 3 নম্বর প্রশ্নটা এখান থেকে তোমরা লিখে দেবে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় অণুরা গ্যাসের অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে সরে যাচ্ছে, অনেক জোরে দৌড়াচ্ছে, কাঁপছে, পাক খাচ্ছে। অণুদের দৌড়াদৌড়ি কোনো নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ এলোমেলোভাবে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে অণুরা একে অন্যের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ছিটকে সরে যাচ্ছে, পাত্রে দেওয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে। এই অবিশ্রান্ত গতির জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নেই। তাহলে 3 নম্বর প্রশ্ন, গ্যাসীয় অবস্থায় অণুদের গতীয় অবস্থা সম্পর্কে তুমি কি বলতে পারো? এই প্রশ্নটার উত্তর আমাদের হয়ে গেল। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, প্রাইমোর্ডিয়াল ইউটিকল কি? প্রাইমোর্ডিয়াল ইউটিকল কি? দেখো, প্রাইমোর্ডিয়াল ইউটিকল তোমাদের পাঠ্যপুস্তকের 185 পৃষ্ঠা বের করে দেখবে। এ দেখো, সাধারণত উদ্ভিদ কোষে বৃহদাকৃতি গহ্বর আর প্রাণী কোষে ছোট আকারের গহ্বর থাকে। অর্থাৎ কোষের মধ্যে কোষ গহ্বর বলে একটা অংশ থাকে, যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বৃহদাকৃতি এবং প্রাণী কোষের ক্ষেত্রে আকারে ছোট আকৃতির এই গহ্বর দেখা যায়। উদ্ভিদ কোষের গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। অর্থাৎ উদ্ভিদ কোষের কোষ গহ্বরের আকৃতি যখন বাড়তে থাকে তখন তোমার নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে প্রাইমোর্ডিয়াল ইউটিকল বলে। উদ্ভিদ কোষের গহ্বরে জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি জমা থাকে। তাহলে পাঠ্যপুস্তকের 185 পৃষ্ঠায় এখানে তোমার প্রাইমোর্ডিয়াল ইউটিকল সম্পর্কে আছে। তোমরা এই পাঠ্যপুস্তক থেকেই তোমরা উত্তর করে দিতে পারবে। তাহলে আমার 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা, মানুষের লোহিত রক্তকণিকার আকার কিরকম এবং এই আকারের জন্য তার কি সুবিধা হয়? দেখো, তোমাদের পাঠ্যপুস্তকের জীবদেহের গঠন এই অধ্যায়ের 177 পৃষ্ঠা
177 পৃষ্ঠায় এখানে আছে, অর্থাৎ প্রশ্ন ছিল মানুষের লোহিত রক্তকণিকার আকার কীরকম এবং এই আকারের জন্য তার কি সুবিধা হয়। দেখো এই যে লোহিত রক্তকণিকা তোমাদের পাঠ্যপুস্তকের 177 পৃষ্ঠা। লোহিত রক্তকণিকা গোলাকার, দুপাশ চ্যাপ্টা আকৃতির মতো। তাহলে আকার হয়ে গেল, এটা হলো তোমার লোহিত রক্তকণিকার আকার এরকম। এরপর এই আকারের জন্য কি সুবিধা হয় একটু প্যারাগ্রাফ দিয়ে লিখবে। বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতের জন্য আর বেশি পরিমাণে অক্সিজেন পরিবহন করার জন্য এই ধরনের আকার হয়। তাহলে আমার তোমার 5 নাম্বার প্রশ্নের উত্তরটা এটা লিখে দেবে। আর সঙ্গে তোমরা এই চিত্রটা এঁকে দেবে। অর্থাৎ লোহিত এই দেখো একটা লম্বাটে আকার আর একটা গোলাকার। তাহলে এই চিত্র দুটো সঙ্গে তোমরা এঁকে দেবে। তাহলে 5 নাম্বার প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেল। তোমাদের 6 নাম্বার প্রশ্ন, গলগি বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো। দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 183 পৃষ্ঠা, 183 পৃষ্ঠায় দেখো গলগি বস্তু। এখানে নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। তাহলে এটা তোমরা এরা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এটা তাহলে গলগি বস্তুর যে গঠন লিখে এতটুকু দিবে। এরপর কাজ লিখে দেবে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু হরমোন উৎসেচক পরিবহন ও ক্ষরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। তাহলে এটা তোমরা গঠন ও কাজ আলাদাভাবে দুটো এই অংশ থেকে দুটো পার্টে বিভক্ত করে এই এতটুকু দিলেই তোমাদের হয়ে যাবে। তাহলে এবার দেখো এই গলগি বস্তুর একটা ছবি, তোমাদের চিত্র আঁকতে হবে। দেখো তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমাদের গলগি বস্তুর এই চিত্রটা তোমরা এঁকে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে 6 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ বিজ্ঞানের পার্ট 2 এর আলোচনা পর্ব আমাদের হয়ে গেল। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থেকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ।